এই যে সিপিএম কে হারানো যায়, এত বছর সিপিএম রয়েছে, বামফ্রন্ট সরকার ক্ষমতায় রয়েছে, পরপর নির্বাচন আসে, নির্বাচন যায়, কিন্তু বামফ্রন্ট সরকার আলটিমেটলি ক্ষমতায় থেকে যায় বা বিভিন্ন স্তরের নির্বাচনে তারা জেতেন। কিন্তু সিপিএম কে যে হারানো যায়, এই যে মানুষের মধ্যে বিশ্বাসটা এলো, সেইটা আপনি মানুষের মধ্যে সঞ্চারিত করতে পারলেন প্রত্যন্ত এলাকা পর্যন্ত যে সিপিএম কে হারানো যায়। এই অসাধ্য সাধনটা আপনি করলেন কি করে? না, আসলে দেখুন, আমরা তো শুধু আজকে নয়, দীর্ঘদিন ধরে আমি মনে করি যে একটা ধারণা মানুষের কাছে যেটা অনেকে দেবার চেষ্টা করেছিলেন যে সিপিএম সরকার তো কোনোদিনই আর পরিবর্তন হবে না বা কোনোদিনই এরা যাবে না, এটাই নাকি সিপিএম এর চিরস্থায়ী পাকা ঘাঁটি। কিন্তু এটা ঠিক নয়। এবং আমি মনে করি যে মানুষ অনেকবার চেষ্টাও করেছিলেন প্রতিবাদী ভূমিকা পালন করে এবং প্রতিবাদের উত্তর গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে দেওয়ার কথা চেষ্টাও করেছিলেন। আমার কখনো কখনো মনে হয়েছে বেশ কিছু জায়গায় মানুষ 2001 সালে 2006 সালেও অনেক মানুষ ভোট দিতে বেরিয়েছিলেন, কিন্তু তখনও কোনো একটা অদৃশ্য কারণে মানুষের ভোটটা ঠিকমতো লিপিবদ্ধ হয়নি এবং পশ্চিমবঙ্গ সরকার টেক ইট গ্রান্টেড করে নিয়েছিল গণতন্ত্রটাকে টোটালি ওনারা গণতন্ত্রের কণ্ঠটাকে রোধ করবার জন্য সিপিএম পারে না এমন কোনো কাজ নেই। এরা টোটালটাই বিভিন্নভাবে প্রত্যেকটা সরকারকে ম্যানিপুলেট করে, কলকাতা থেকে দিল্লি টোটালটা ম্যানিপুলেট করে, এমনকি বৈজ্ঞানিক রিগিং, আগে আমরা বলতাম ফোর্সফুলি রিগিং, মেরে ধরে চমকে ধমকে রিগিং, তারপরে ওরা শুরু করলো, এই যুগটা চলে গেছে 35 বছরের মধ্যে 15-20 বছর, তারপরে শুরু করলো সায়েন্টিফিক রিগিং। যখন ফোর্সফুলি রিগিংটা মানুষের কাছে ক্লিয়ার হয়ে গেল তখন এলো সায়েন্টিফিক রিগিং। সায়েন্টিফিক রিগিং এর নামে অনেক কিছু করেছে, যেমন বোতাম টিপলেই, এটা সত্যি ঘটনা, বোতাম টিপলেই গিয়ে পড়তো সিপিএম এর বোতামে, কারণ আমাদের লোকেরা তখন কি করতে হয়তো বুঝতো না হাইটেক এটা। আমরা লক্ষ্য রাখতাম, বলতো ওরা ভোট দেবে না, তুমি যদি ভোট দিতে যাও তোমার ওইখান থেকে একটা চন্দনের গন্ধ বেরোবে, লোকেই জানতে পারবে তুমি কাকে ভোট দিচ্ছ, তারপরে এইরকম ধরনের নানা কথা। তবে আমরা যখন কি করতাম, আমাদের যারা ক্যাডাররা ছিলেন তারা আর কি, ধরুন তারা ইভিএম মেশিন যখন দেখানো হতো, অফিসাররা বলতো 10টা দেখুন 12টা দেখুন ঠিক আছে কিনা, দেখে চলে আসতো। তারপর থেকে ইঞ্চিতে ইঞ্চিতে লড়তে লড়তে আমরা ধরলাম না এটা ঠিক নয়, প্রত্যেকটা জায়গায় আমাদের লড়তে হবে। এবং সেটা লড়তে গিয়ে দেখা গেল যে আমাদের লোকেরা গত 2-3 বছর ধরে 1 থেকে 1200 যেখানে থাকে 1200 পর্যন্ত কাউন্ট করে, যেখানে 1400 পর্যন্ত কাউন্ট করছে। কেন করছে? তার কারণ হচ্ছে যে আমাকে ফার্স্ট টু লাস্ট দেখে নিতে হবে ইভিএম মেশিনে কোনো প্রোগ্রামিং করা আছে কি নেই। সুতরাং আমরা যে লড়াইটা করেছি, এই লড়াইটা খুব ইজি লড়াই নয়। একদিকে যারা ওদের কাছে সেট মনে হচ্ছে রাজনৈতিক, সবাইকে মেরেছে, খুন করেছে, ঘর জ্বালিয়েছে, বাড়ি জ্বালিয়েছে, পুকুরে বিষ মিশিয়েছে, মেয়েদের উপর ছোট ছোট ছেলে মেয়ে তাদের রেপ করেছে, অত্যাচার করেছে, এগুলো তো করছে। প্লাস ধরুন কি করে, বাড়িতে গিয়ে গিয়ে বলতো তোমার বরকে বলে দাও যেন তৃণমূলের এজেন্ট হয়ে না বসে, যদি বসে তাহলে কিন্তু তোমার মেয়ে রেপ হবে, যদি বসে তাহলে কিন্তু তোমার বাড়ি থেকে কাউকে বেরোতে দেওয়া হবে না, তোমার সামাজিক বয়কট করা হবে, এরকম নানা রকম করতো। ফলে যে দেখছে তার স্বামীর সম্বন্ধে সব বলা হচ্ছে, সে বাড়িতে গিয়ে স্বামীকে বলতো যে না তুমি দাঁড়িয়েও না, জানো তো ওরা মেরে ফেলবে, ওরা ভালো না, আমি বাঁচি তুমি বাঁচি। মানুষকে অনেক ভয় দেখিয়েছে। ধরুন কোনো ছেলে, একটা ইয়াং ছেলে বেরিয়ে এসছে, সে একটা বুথে এজেন্ট হতে গেছে আমাদের, তাকে বলেছে না তুমি একদম যেও না, জানো তো তুমি যদি যাও তোমার বাবাকে গিয়ে বলো, তার বাবাকে গিয়ে বলছে, তার মাকে গিয়ে বলছে, বাবা মাকে গিয়ে ভয় দেখাচ্ছে। এই অবস্থা করতে করতে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে মানুষ ভয় পেত, মানুষ ভয় পেয়েছে এবং প্রতিবাদ করতে গিয়েও দেখেছে যে কোনো প্রোটেকশন পায়নি। ফলে এই যে ভয়টা ভাঙা এবং লড়াইটাকে একটা জায়গায় নিয়ে আসা, এটা আমরা অনেকদিন ধরেই করছি। এই জায়গাটাকে ওরা প্রায় শেষ করে দিয়েছিল, যদি আমি মনে করি 2004-এ ওরা করলো কি, টোটালটাই হাইটেকে চলে গেল রিগিং করা।